আসসালামু আলাইকুম। এমন একটি ধারণা তো অনেকের মধ্যে জন্মেছে যে যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় দেখতে চায়। আবার এই অঞ্চলের দায়িত্বে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর প্রচণ্ডভাবে চীন এবং পাকিস্তান বিরোধী। অন্যদিকে আবার চীন, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র তুরস্ক কেন্দ্রিক যে একটি অঘোষিত জোট, সেই জোটকে কেন্দ্রে আবর্তিত হচ্ছে জামাত, এনসিপি এবং এবি পার্টির মতন দলগুলোর রাজনৈতিক আদর্শ এবং কর্মকাণ্ড। তাহলে আসলে ফারাকটি কোথায়, সে বিষয়ে আসছি। এস পল কাপুর সেই দায়িত্বে আসছেন যে দায়িত্বে এর আগে ছিলেন ডোনাল্ড লু। আপনার নিশ্চয় মনে আছে নামটি, যিনি 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে দফায় দফায় বাংলাদেশ সফরে এলেন এবং একটা রহস্যময় পুরুষে পরিণত হলেন। তিনি পিটার ডি হাসকে মাঝখানে রেখে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে দুতিয়ালি চালানোর চেষ্টা করছিলেন বিভিন্ন বিষয়ে, এবং পাকিস্তান এবং বাংলাদেশের সরকার পতনের দিক থেকে, অর্থাৎ ইমরান খান সরকার এবং শেখ হাসিনার সরকার পতনে তিনি কলকাঠি নেড়েছেন, ডিজাইন এঁকেছেন। এটি এখন ওপেন সিক্রেট। সেই জায়গাটিতে পল কাপুর, কিন্তু সেই পল কাপুর নির্বাচনের পরে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে আসতে চাইছেন, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে। প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড লু যখন নির্বাচনের আগে থেকেই তার নানান ধরনের ছক এঁকে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করতে, সেখানে পল কাপুর কেন নির্বাচনের পর আসতে চাইছেন? বিষয়টি হচ্ছে যে আগে একটু বলে নিই যে পল কাপুর কেন এই অঞ্চলের জন্য একটু ভিন্ন আঙ্গিকে গুরুত্বপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত এই পল কাপুর এই অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষণ নিয়ে কাজ করছেন প্রায় কয়েক দশক ধরে। বিশেষ করে পাকিস্তানে কিভাবে জিহাদি জঙ্গিবাদের ব্যবহার হয়েছে তা নিয়ে তিনি লিখেছেন একের পর এক বই। যেসব বই তিনি লিখেছেন তার মধ্যে রয়েছে জিহাদ অ্যান্ড গ্র্যান্ড স্ট্র্যাটেজি, ইসলামিস্ট মিলিট্যান্সি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তান স্টেট সহ আরও বেশ কয়েকটি বই। এসব বইয়ে পল কাপুর তুলে ধরেছেন যে ভারতকে প্রতিহত করতে এবং আফগানিস্তানের উপর প্রভাব বজায় রাখতে পাকিস্তান কিভাবে সক্রিয়ভাবে জঙ্গি গোষ্ঠীগুলোকে লালন পালন করেছে। পাকিস্তান প্রায়ই নিজেকে সন্ত্রাসবাদের শিকার হিসেবে উপস্থাপন করলেও লস্কর-ই তৈয়বা কিংবা হাক্কানি নেটওয়ার্কের মতন জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে গভীর যে সম্পর্ক রেখে যাচ্ছে, সেইগুলো তথ্য প্রমাণসহ এসব বইয়ে হাজির করেছেন পল কাপুর। এখন ডোনাল্ড ট্রাম্প এই পল কাপুরকেই গত ফেব্রুয়ারিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মনোনীত করেন এবং পরবর্তীতে সেটি মার্কিন সিনেটে অনুমোদন পায়। মার্কিন সিনেটে যখন তিনি আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্যে তিনি কী বলেছিলেন একটু তুলে ধরতে চাই। তিনি বলছিলেন যে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি বৃহত্তর। যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে অভিন্ন স্বার্থ রয়েছে। এর মধ্যে প্রধান হলো চীনের আধিপত্য মুক্ত একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা। এই কটি লাইনে, এই কটি শব্দে তিনি চীন, ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সম্পর্কেও তার একটি ধারণা তিনি ব্যক্ত করে ফেলেন। এবং এর সঙ্গে পল কাপুর আরও বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ককে আরও বিশাল সম্ভাবনার পথে নিয়ে যেতে তিনি কাজ করবেন, যদি কিনা তিনি মনোনীত হন চূড়ান্তভাবে এই অঞ্চলের দায়িত্বে। আবার বাংলাদেশে নিযুক্ত হয়ে নতুন যে মার্কিন রাষ্ট্রদূত এলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার বক্তব্য একই রকম। তিনি মার্কিন সিনেটে যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে এসেও সাংবাদিকদের সামনে একই কথা বলেছেন। তিনি বলছেন যে আমি শুনানিতে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আমাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখব। সরকারে যারা থাকবেন, সেটা অন্তর্বর্তী সরকার হোক বা নতুন নির্বাচিত সরকার, যদি বাংলাদেশ সরকার সেই পথে যেতে চায়, তাহলে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ত হওয়ায় ঝুঁকিগুলো আমি স্পষ্টভাবে তুলে ধরবো। নিশ্চয়ই এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাখা যাবে না, বাংলাদেশ তাদের কত ঝুঁকির মধ্যে রয়েছে, সেক্ষেত্রে সেটা আমি বোঝাবো এবং বোঝাতে সক্ষম হব। এখন প্রশ্ন হচ্ছে কোন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র? ভারতই বা কী করবে?
এই নির্বাচনে যে দলই ক্ষমতা আসুক না কেন সত্যি সত্যি সেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে, নাকি কোন দল ক্ষমতা আসবে সেটি আগেই যুক্তরাষ্ট্র সেট করে রেখেছে? তাহলে পল কাপুর কেন নির্বাচনের পর আসবে? আমরা জানি যে এই অঞ্চলে পল কাপুরের হয়ে আপাতত দায়িত্ব পালন করছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের মধ্যে ভারতের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তার বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন বাংলাদেশ বা নির্বাচন বিষয়ে। অতএব আমরা ধরে নিতে পারি হয়তো খেলার ছকটি আগে থেকেই নির্ধারিত। চীনের ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্র একই সরল রেখায় সবসময় অবস্থান করে, এটি আমরা সবাই জানি। কিন্তু এটিও সত্য কথা, আঞ্চলিক খেলায় ভারত যুক্তরাষ্ট্রের সব এজেন্ডাকে সমর্থন করে না। ভেতরে ভেতরে উপর থেকে হয়তো তাদের সম্পর্ক থাকতেই পারে। এদিকে রয়টার্স আবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে একদিন আগে, যেখানে বলা হচ্ছে 2024 সালে শেখ হাসিনা পতনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের অবনতির সুযোগ নিয়েছে চীন, এবং সেই জায়গা থেকে চীন তার বিনিয়োগ ও কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন তাকে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক নেতা এবং সাংবাদিকদের সঙ্গে বিলিয়ন বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্প নিয়ে দফায় দফায় বৈঠক করতে দেখা গেছে, কথা বলতে দেখা গেছে। এমনকি ভারতের সীমান্ত সংলগ্ন বাংলাদেশের একটি অঞ্চলে ড্রোন তৈরির কারখানা স্থাপনের বিষয়েও চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাহলে সমীকরণগুলো কোথায় যাচ্ছে? এ কথা ঠিক যে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা অর্থ, বাংলাদেশের ক্ষেত্রে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা অর্থ এই নয় যে ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যাবে। তখন আওয়ামী লীগের সময় আমরা দেখেছি একই সঙ্গে চীনের সঙ্গে এবং ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে, এবং বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে চীনের প্রভাব অনেক বেশি। যদিও একই সঙ্গে সম্পর্ক রেখেছে, কিন্তু তারপরেও ভারত কিন্তু সেটি ভালো চোখে নেয়নি, এবং এই যে শেখ হাসিনা সরকারের পতন, সেক্ষেত্রে ভারতের একটা সামান্য খেলা থাকতেও পারে, এ কথাও অনেকে বলেন। এখন শেষ প্রশ্ন হচ্ছে, এই যে মধ্য বা চরম একটি ডানপন্থার উত্থান ঘটতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে, অনেকের যে আশঙ্কা, সেক্ষেত্রে চীনের যে প্রভাব পড়বে ভারত সেটি কত দূর পর্যন্ত মেনে নেবে, অথবা যুক্তরাষ্ট্র যে খেলা খেলছে সেক্ষেত্রেও ভারতের প্রচ্ছন্ন সমর্থন কতটা থাকবে, ভারতের আলাদা কোনো এজেন্ডা তার মতো করে সে বাস্তবায়ন করবে কিনা, অনেক জটিল সমীকরণ। অতএব আসলে সত্যিই কোনো কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না কি হতে যাচ্ছে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।